আহা, কতদিন পর পাখির রাজ্যে ঘুরতে এলাম। কি যে মজা লাগছে। পাখির রাজ্যে এমন ফুল গাছপালা দেখে মনে হয় এখানেই একবারে থেকে যাই। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। বাঁচাও, বাঁচাও আমাকে। কে কোথায় আছো? এই শিয়ালের হাত থেকে আমাকে বাঁচাও। এই শিয়াল, চলে যা, চলে যা বলছি। আমি এক গর্ভবতী পাখি, আমাকে তুই মারিস না। হা হা হা, তোকে না মারলে আমি তোর মাংস খাবো কি করে? তুই গর্ভবতী হ আর যাই হ, তোকে তো আমার পেটে যেতেই হবে। শয়তান শিয়াল, ছাড় আমাকে, ছাড়। কেউ কোথাও আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। এই শিয়ালের হাত থেকে কেউ আমাকে বাঁচাও। মেরে ফেললো গো, মেরে ফেললো। টুনি যখন বাঁচার জন্য এভাবে চিৎকার করছিল, ঠিক তখনই পরি উপর থেকে এই আওয়াজ শুনতে পায়। এ কি চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, মনে হলো কোনো পাখি হয়তো বিপদে পড়েছে। কেমন করুণ আর্তনাদ করছে। যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি তো। দুষ্টু শেয়াল, তুই এই নির্দোষ পাখিটার উপর আক্রমণ করেছিস। দেখ আমি তোর কি হাল করি। এমন শাস্তি দেব যে আর জীবনে কোনো পাখির দিকে ঘুরেও তাকাবি না। পরে এসব কথা বলে শেয়ালের ওপর তার জাদু দণ্ড দিয়ে জাদু করে, আর শিয়াল সাথে সাথে পাথরের মূর্তি হয়ে যায়। এদিকে টুনি রক্তাক্ত অবস্থায় পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে। টুনি, তুমি ঠিক আছো তো? হায় হায়, তোমার অবস্থা তো প্রচন্ড খারাপ। তোমার শরীর থেকে যে প্রচন্ড রক্ত ঝরছে। তুমি এসে তো আমাকে শিয়ালের হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু আমার মনে হচ্ছে আমার হাতে আর সময় নেই। কিন্তু পরি, মারা যাওয়ার আগে তোমার কাছে আমার একটি আবদার। আমার গর্ভে যে ডিম আছে, সেই ডিমের সুরক্ষার ব্যবস্থা তুমি করবে। কথা দাও আমাকে। এ কথা বলতে বলতে টুনি মারা যায়। আর পরি বলে, হায় হায়, টুনি মৃত্যু পথে এ কোন দায়িত্ব দিয়ে গেল আমাকে। আমি একটা পরি হয়ে টুনির পেট থেকে ডিম নিয়ে আমি সেটা পরীর রাজ্যে নিয়ে যাব। পরিমাতা যে তাহলে রাগ করবে। আরে ওই তো একটা বেগুন গাছ। এই বেগুন গাছ দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টুনির পেট থেকে ডিম বের করে আমি সেখানে ঝুলিয়ে রাখবো। নিশ্চয়ই কোনো পাখি সেই ডিম দেখতে পাবে, আর যে দয়াবান পাখি সেই ডিমটি পাবে সে নিশ্চয়ই ডিমটিকে সুরক্ষিত রাখবে। যেমন ভাবা তেমন কাজ। পরি জাদু দিয়ে টুনির পেট থেকে ডিমটি বের করে নেয়, আর তার জাদুর দ্বারা সেই বেগুন গাছে ডিমটিকে ঝুলিয়ে রাখে। আর সে বলতে থাকে, এই ডিমে আমি আশীর্বাদ দিয়ে রাখলাম। এই ডিম ফুটে ছানা বের হওয়ার জন্য কোনো তা দিতে হবে না। যে পাখি প্রথম তার হাত দিয়ে এই ডিমটি স্পর্শ করবে, তার ছোঁয়াতেই ডিম ফুটে ছানা বের হবে। সারা বন খুঁজলাম, আর রান্নার জন্য কোনো শুকনো কাঠ খুঁজে পেলাম না। যদি কাঠ না নিয়ে ঘরে ফিরি তাহলে কি দিয়ে রান্না করব? আর আমার মেয়েকেই বা কি খাওয়াবো? যাই, আর একটু সামনে গিয়ে দেখি কোনো শুকনো কাঠ খুঁজে পাই কিনা। হায় হায়, এ কি অদ্ভুত দৃশ্য দেখছি আমি। এই ছোট বেগুন গাছে ডিম ঝুলে আছে। এটা কি করে সম্ভব? দেখি তো ডিমটা হাত দিয়ে স্পর্শ করে। এটা কি সত্যি কোনো ডিম নাকি অন্য কিছু? কাকলি তার হাত দিয়ে ডিমটি স্পর্শ করতেই সেই ডিম ফুটে একটি ছোট্ট ছানা বের হয়ে আসে। মা, মা, তুমি আমার মা হও। মা, তুমি আমাকে কোলে নাও। ওরে বাবা রে, কি ভুতুরে কাণ্ড রে বাবা। এই বেগুন গাছের ডিম থেকে আবার ছানা বেরিয়ে এলো, তাও আবার একটি পাখির ছানা। এই ছানাটি কার? এই ডিমের রহস্য বা কি? মা, তুমি কি ভাবছো মা? তুমি আমাকে কোলে নাও মা। মা, আমাকে কোলে নাও। ও মা। আহারে, ছানাটা কি সুন্দর গলায় আদুরে করে মা ডাকছে। এই ছানাকে আমি কোথায় ফেলে যাব? মা বাবাহীন ছানাটা তো কোথায় থাকবে?
না, এই ছানাটিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব আর আমার ছানা কুহুর মতো একেও আদর যত্নে বড় করব। আজ থেকে এই ছানার নাম রাখলাম টিং টিং। এ কথা বলে কাকলি টিং টিংকে কোলে তুলে নেয় আর সে বাড়িতে চলে যায়। এদিকে কাকলি টিং টিংকে নিয়ে বাড়িতে পৌঁছানোর পর কাকলির মেয়ে কুহু বলতে থাকে, মা, তুমি কার ছানাকে বাড়িতে তুলে এনেছো? কোথায় পেলে তুমি এই ছানাকে? তুমি ওকে কোল থেকে নামিয়ে দাও বলছি। এর নাম হলো টিং টিং। আজ থেকে তোর ছোট বোন হিসেবে আমাদের সাথেই থাকবে। একে আমি কোথায় পেলাম শুনবি মা? শোন, তোকে আমি সব বলছি। এ কথা বলে কাকলি কুহুকে একে একে সব কথা খুলে বলে। সব শুনে কুহু আরো ভীষণ রেগে যায়। বোন, আমি কিছুতেই একে বোন হিসেবে মানবো না মা। একটি বেগুন গাছে একে ডিমের মধ্যে কুড়িয়ে পেয়েছো, আবার ওকে ওই ডিমের মধ্যেই ঢুকিয়ে দিয়ে এসো। এই মা, এই মেয়ে বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। চুপ কর কুহু, এসব তুই কি বলছিস? একটি অসহায় মেয়েকে আমি কিছুতেই একা ছাড়তে পারবো না। টিং টিংকে তোর মেয়ে হিসেবে মেনে নিতেই হবে, বুঝলি? এরপর কাকলি টিং টিংকে নিয়ে ঘরে চলে যায়। আমার মায়ের ভালোবাসার ভাগ নিতে এসেছে ওই টিং টিং। বুঝি, আমি সব বুঝি। ওই টিং টিং ফর্সা আর সুন্দর দেখতে, তাই তো মা ওকে আদর করছে। কিন্তু আমি তো সেটা হতে দেব না। আজকে আমি ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব। এ কথা বলে কুহু টিং টিং এর ঘরে চলে যায় আর কাউকে না পেয়ে টিং টিং কুহুকে ডাকতে থাকে। এই টিং টিং, তুই তো এই বনে নতুন, তাই না? তুই তো কিছুই চিনিস না। তুই আমার সাথে বনের গভীরে ঘুরতে যাবি? তোকে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো। যাবি? কুহু দিদি, তুমি সত্যি আমাকে ঘুরতে নিয়ে যাবে? চলো, আমি তোমার সাথে যাব আর আমরা দু বোন মিলে অনেক মজা করব। টিং টিং এর এমন খুশি হওয়া দেখে কুহু মনে মনে ভাবতে থাকে, চল, এমন ঘোরাবো না তোকে। বুঝবি তখন অন্যের মাকে মা বলার শাস্তি কি হয়। এ কথা বলে কুহু টিং টিংকে নিয়ে বন ঘুরতে বেরিয়ে পড়ে আর বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটি গভীর জঙ্গলে নিয়ে আসে আর একটি গর্তের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিরে কুহু দিদি, তুই দাঁড়িয়ে পড়লি কেন? চল, আমাকে নিয়ে আর ঘুরবি না? চল, ঘুরতে আমার বেশ মজা লাগছে। আমি তোকে এখানে ঘুরতে নিয়ে আসিনি, আমি তোকে মারতে এনেছি, বুঝেছিস? আমার মাকে মা বললা, তাই না? তোকে আমি মেরে আমার মায়ের আদরের ভাগ আমি কমাবো। আমি অন্যের মাকে মা ডাকিনি। জন্ম হওয়ার পর থেকে আমি তোর মাকে আমার সামনে পেয়েছি, তাই তোর মাই তো আমারও মা। আবার তুই আমার মাকে মা বলছিস? মর, তুই এবার এই গভীর গর্তেই মর। এ কথা বলে কুহু টিং টিংকে গর্তে ধাক্কা মারতে গিয়ে নিজেই গর্তে পড়ে যায় আর ডানায় আঘাত পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। টিং টিং, আমাকে বাঁচা, আমি যে ডানায় পর্যন্ত আঘাত পেয়েছি। আমাকে বাঁচা টিং টিং, আমি যে ভীষণ ব্যথা পেয়েছি, আমাকে সাহায্য কর। কুহু দিদি, তোর কোনো ভয় নেই, আমি তোকে এই গর্ত থেকে বের করব। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টিং টিং একটা বটগাছ থেকে একটা লতা পাতা ছিঁড়ে আনে আর সেই লতা গর্তে ফেলে দেয় আর কুহু বটগাছে লতা ধরে উপরে উঠে আসে। আমি তোকে মারতে চাইলাম আর তুই কিনা আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচালি। তুই তো অনেক ভালো টিং টিং, আমি তোকে ভুল বুঝে অনেক বড় ক্ষতি করতে চেয়েছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে। আজ থেকে আমরা আপন বোন। আমি আর কোনোদিনও তোর উপর হিংসা করব না বোন, তুই বিশ্বাস কর। দিদি, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আমি এতেই অনেক খুশি। অনেক বেলা হয়ে গেছে, এবার বাড়ি চল, আমার কোনো রাগ নেই তোর উপর। এ কথা বলে দু বোন বাড়িতে চলে যায়। কুহু টিং টিং এর ওপর ভালো ব্যবহার করতে থাকে
এদিকে কুহুর এমন পরিবর্তন দেখে কাকলিও ভীষণ খুশি হয়। এরপর কাকলি তার দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তোমরা সবাই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ সেটা হলো রূপসাপুর জঙ্গল। এই জঙ্গলের ঠিক মাঝখানে আছে এক বিরাট বড় বট গাছ, যে গাছকে দেখে কিনা যে কেউই থমকে দাঁড়াতো। টোনা, আমরা তো এখানে নতুন এসেছি গো। এখানকার পাখিরা যে কেমন তা তো আমরা কোনো কিছুই জানি না। তার উপর আবার পুরো জঙ্গল মিলে শুধু এই একটা গাছই আছে যেখানে কারো বাসা নেই। একটা নয় গো, দুটো গাছ। তুমি দেখো সামনের গাছটাও যে ফাঁকা। তবে ওই গাছটাতে বাড়ি করার মতো কেন জানি না কোনো ইচ্ছে শক্তি আমার হচ্ছে না। চলো গো, আমরা দুজনে মিলে এই গাছটাতে একটা বাসা বানিয়ে নেই, কেমন? টোনা, সন্ধ্যা তো নেমেই গেল, আমার বড্ড ক্ষুধা পেয়েছে গো। এবার আমি খাবার কোথায় পাবো? আমরা তো এই জঙ্গলে নতুন এসেছি বলো, চলো আমরা গিয়ে সবার সঙ্গে পরিচিত হয়ে আসি। তখন দেখবে কেউ না কেউ আমাদেরকে নিশ্চয়ই কিছু খেতে দেবে, আর তাহলে আজকে রাতটা আমাদের কেটে যাবে গো। তাহলে আর দেরি কেন, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। তারা দুজনে মিলে সুখী পায়রার বাড়িতে আসে। তোমরা দুজন বোধহয় এই জঙ্গলে নতুন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা আজকেই এই জঙ্গলে এসেছি। যাক, ভালোই হয়েছে। তবে তোমরা বেশিক্ষণ বাইরে থেকো না, কেমন? এই জঙ্গলে এক এক রাতে এক এক রকমের অভিশাপ নেমে আসে। কেন গো দিদি, এখানে আবার কি হয়? ছাড়ো ওসব কথা, এইখানে থাকতে থাকো, তাহলে সবটা এমনিতেই বুঝতে পারবে। যাকে, তোমরা যখন আমার বাড়িতে নতুন এসেছো তখন কিছু খেয়ে যাও, কেমন? খাবারের কথা শুনে টোনা আর টুনি না করে না। এরপর সুখী পায়রা ওদেরকে খাবার খেতে দেয়, আর তারা দুজন খাবার খেয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। তারা দুজন বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে, আর কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। হঠাৎ এমন কান্নার আওয়াজ শুনে ওদের ঘুম ভেঙে যায়। এই কে, কি এত রাতে আবার কে কান্না করছে? আমি কি একবার জানালাটা খুলে দেখবো? মনে তো হচ্ছে কোনো মেয়ে পাখি কান্না করছে। না না, জানালাটা একবার খুলেই দেখি। এ কি, আবার আমি কি দেখছি? একটা চিংড়ি, তার পাশে আবার একটা মেয়ে। টুনি, এই টুনি, ওঠো ওঠো বলছি, মরার মতো ঘুমোচ্ছ? টোনার ডাক শুনে টুনি একদম চমকে ওঠে, আর টুনি গাছে ধরা চিংড়ি আর তার পাশে একটা মেয়েকে দেখে চমকে ওঠে। এ কি গো, এরা আবার কারা? ওরা ওভাবে কেনই বা বসে আছে গো? অত ভাবনার কোনো কিছু নেই, আমি বরং একবার বাইরে গিয়ে দেখে আসি ওই মেয়েটা কে, আর কেনই বা ওভাবে বসে আছে। আরে আরে টোনা, তুমি কি পাগল হয়েছো নাকি? ও মেয়ে পাখি না হয়ে যদি আবার কোনো পেতনি হয় তখন কি হবে? কিন্তু টুনি, চুপ করো, কোনো কিন্তু নয়। আমরা বরং এখান থেকেই দেখি ওই মেয়েটা আসলে কি করে। টোনা আর টুনি জানালার কাছে বসে বড় চিংড়ি আর তার পাশে থাকা ওই মেয়েটাকে দেখতে থাকে। হঠাৎ করে সেই মেয়েটা আর বড় চিংড়ি উধাও হয়ে যায়, আর গাছের আলো নিভে যায়। তা দেখে তো টোনা আর টুনি ভয়ে কাঁপতে থাকে। টোনা, ভূত ভূত! হ্যাঁ গো টুনি, হ্যাঁ, এটা আবার আমরা কোথায় চলে এলাম? টোনা, তুমি বরং জানালাটা লাগিয়ে দাও, আর চলো আমরা ঘুমিয়ে পড়ি। সকাল হলে না হয় বাকিটা দেখা যাবে। ভয় পেয়ে ওরা দুজন জানালা লাগিয়ে দেয়, আর তারা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর সকাল হতেই সব পাখিরা নিজেদের কাজে লেগে পড়ে। তোমরা একটু শোনো না। কি হয়েছে, তাড়াতাড়ি করে বলো, আমাদের যে আবার অনেক কাজ পড়ে আছে। এরপর টোনা আর টুনি রাতের সব ঘটনা মিনুকে খুলে বলে। শোনো শোনো, তোমরা যা দেখেছো তা ভুলে যাও, আর রাতের বেলা বের হওয়া বন্ধ করে দাও, তাহলেই আর কোনো সমস্যা হবে না। কিন্তু কিন্তু এসব কেন হচ্ছে? আমাদেরকে তো এটা একটু খুলে বলুন। এসব কথা বলার মতো আমার হাতে তেমন সময় নেই, আর কিছুদিন যাক, তখন দেখবে নিজেরাই সবটা বুঝতে পারবে। এ সমস্ত কথা বলে মিনু নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে টোনা আর টুনিও নিজের বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনির ভাই রকি আর তার বউ আসে টুনির বাড়িতে বেড়াতে। কিরে, তোরা দুজন আবার হঠাৎ করে এখানে এলি যে? দিদি, তুই তো নতুন বাড়ি বানিয়েছিস, তাই ভাবলাম
তোর বাড়ি থেকে একবার বেরিয়ে যাই। তার উপর তোর আর জামাইবাবুর সাথে তো অনেক দিন হলো দেখা হয় না, তাই ভাবলাম একবার দেখা করে আসি। যাক বাবা, তাহলে তো আমার জন্য অনেক ভালোই হলো। রাত তো হয়ে এসেছে, চল আমি তোদেরকে খেতে দেই, কেমন? টুনি ওদেরকে খাবার খেতে দেয়। খাবার দাবার খাওয়া শেষ করে সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে মাঝরাতে রেনুর ঘুম ভেঙে যায়, আর অমনি সে বাহিরে তাকায়। ও মা, কত বড় একটা চিংড়ি মাছ! সে কতদিন হলো চিংড়ি মাছের মালাইকারি খাই না। আমি বরং যাই আর গিয়ে চিংড়িটা টপ করে নিয়ে আসি। কিন্তু এভাবে কাউকে কোনো কিছু না বলে কি চিংড়িটা আনা ঠিক হবে? ধুর বাবা, সবাই তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঘুমাক। আমি বরং রাতে চিংড়িটা এনে সকাল হতে সবাইকে সবটা বলে দেব। রেনু গুটি গুটি পায়ে দরজা খুলে আর গাছে ধরা চিংড়ির কাছে যায়। যেমনি সে চিংড়ি মাছটা ধরে অমনি রেনু চটকে মাটিতে পড়ে যায়। এরপর সে চিৎকার করতে থাকে। রেনু মাটি থেকে ওঠার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই সফল হয়ে ওঠে না। গাছের শিকড়টা যেন তাকে আটকে রাখে। রেনুর চিৎকার শুনে টোনাটুনি আর রকের ঘুম ভেঙে যায়। এরপর তারা বাহিরে চলে আসে। জঙ্গলের অন্যান্য পাখিরাও সেখানে চলে আসে। এই রেনু, এই তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? রেনু, তোরা বুঝি জানিস না আমি কেন এমন করছি? আমি তো আমার প্রতিশোধ নেওয়ার জন্যই এমন করছি। সেদিন আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ বাঁচতে দেয়নি, কেউ না। কি হয়েছিল তোমার সাথে? বলো আমাদের, বলো কে তুমি? আমি হলাম মুন্নি। আমি এই জঙ্গলেই বাস করতাম, আর আমি রাজু টোনাকে খুব ভালোবাসতাম। কিন্তু এই জঙ্গলের কেউই আমাকে মেনে নেয়নি। সবাই আমাদেরকে পিটিয়ে মেরে ফেলেছিল, আর এই গাছের তলায় আমাকে পুঁতে রেখেছিল। রাজু তো স্বর্গে চলে গেছে, কিন্তু আমি তো প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছি। তাই তো আমি আবারও ফিরে এসেছি। এবার আমি সবাইকে ধ্বংস করে দেব। আমরা যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তার জন্য হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। তুই দয়া করে আমাদেরকে ক্ষমা করে দে রে মা। ক্ষমা হচ্ছে মহৎ গুণ বোন, তাই কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। সত্যি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি দয়া করে সবাইকে ক্ষমা করে দাও, আর স্বর্গে গিয়ে তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গে বসবাস করো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোরা যখন এত করে বলছিস, তবে আজকে আমি তোদেরকে মুক্ত করে দিলাম। আর হ্যাঁ, তোরা সবাই মিলে গাছে ধরা চিংড়িতে আগুন লাগিয়ে দে, তবে যে আমি মুক্ত হতে পারবো। এরপর সবাই আত্মাটির কথা মতো চিংড়িতে আগুন লাগিয়ে দেয়, আর তখনই আত্মা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সবাই ভয়হীনভাবে জীবনযাপন করতে শুরু করে। যাক বাবা, মালিককে বলে অগ্রিম কিছু টাকা নিতে পারলাম। এবার এই টাকা দিয়ে মেয়েটাকে শীতের পোশাক কিনে দিতে পারবো। এসব বলতে বলতে টুনি বাজারে চলে যায়। দাদা, আমাকে ওই লাল রঙের শীতের পোশাকটা দাও তো। কিন্তু ওই পোশাকের দাম তো 300 টাকা। তুই কি এত টাকা দিয়ে ওই পোশাক কিনতে পারবি? ভেবেছিলাম শীতের পোশাক নিয়ে যা টাকা বাঁচবে তা দিয়ে বাজার করে নিয়ে যাব, কিন্তু তা আর হলো না। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি পোশাকটা দিয়ে দাও, আর এই নাও তোমার টাকা। এরপর শালিক টুনিকে শীতের পোশাক দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আর টুনি শীতের পোশাক নিয়ে বাড়ি ফিরতে থাকে, আর দূর থেকে পারুল টুনির হাতের শীতের পোশাকটি দেখতে পায়। বাবা, বাবা দেখো, টুনি মাসি তোকে জন্য কত সুন্দর শীতের পোশাক নিয়ে যাচ্ছে। তার মানে ওই পোশাকটি তোর চাই তো? ঠিক আছে, ওই পোশাক আমি তোকে এনে দেব, কিন্তু আমি তোকে যেভাবে কাজ করতে বলবো তুই সেভাবেই কাজ করবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে বাবা, বলো। এরপর কবুতর পারুলকে তার বুদ্ধির কথা বলে দেয়, আর তারা দুজনই সেখান থেকে চলে যায়। এদিকে টুনি উড়ে যেতে যেতে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, এভাবে কে কান্না করছে? মনে হচ্ছে কোনো ছানা বিপদে পড়েছে। ওই কান্নার আওয়াজটা তো পুকুর পাড় থেকে আসছে। আমি বরং পুকুর পাড়ে গিয়ে দেখি।
বাঁচাও, আমাকে বাঁচাও। ও টুনি মাসি, আমাকে তুমি বাঁচাও। আমি যে বেশি পানিতে পড়ে গেছি, এখান থেকে আর উঠতে পারছি না টুনি মাসি। চিন্তা করিস না মা, আমি এক্ষুনি তোকে সাহায্য করছি। এরপর টুনি তার হাতের শীতের পোশাকটি গাছের উপরে রেখে পানিতে নেমে পড়ে। আর এই সুযোগে কবুতর সেখানে এসে শীতের পোশাকটি নিয়ে পালিয়ে যায়। আর টুনি পুকুর থেকে পারুলকে তুলে উপরে নিয়ে আসে। তুই ঠিক আছিস তো মা? আবার পানি খাসনি তো? না টুনি মাসি, আমি তো পানি খাইনি। আমি পানি খাওয়ার আগে তো তুমি আমাকে এসে বাঁচালে। আচ্ছা ঠিক আছে রে মা, তুই এখন বাড়িতে যা। এ কি, আমার আমার শীতের পোশাকটি কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। মাসি, শীতের পোশাকটি মনে হয় পুকুরের পানিতে পড়ে গেছে। তুমি নেমে পোশাকটি খোঁজো, আর আমি বাড়িতে চলে যাই। এসব কথা বলে পারুল সেখান থেকে চলে যায়। আর টুনি পানিতে নেমে তার শীতের পোশাকটি খুঁজতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরেও টুনি পুকুরে শীতের পোশাক খুঁজে পায় না। আর সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, মা তুমি এসেছো? তুমি আমার জন্য শীতের পোশাক আনোনি কেন? তুমি না আমাকে বলেছিলে আজ মালিকের থেকে অগ্রিম টাকা নিয়ে আমার জন্য শীতের পোশাক নিয়ে আসবে? এনেছিলাম রে মা, কিন্তু এরপর টুনি তার মেয়ে টুকিকে সব ঘটনা খুলে বলে। আমি তোমার কথা বিশ্বাস করি না মা। আমি কান্না করব বলে তুমি আমাকে বানিয়ে বানিয়ে বলছো। আমি এক্ষুনি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। তুমি যতদিন না আমাকে শীতের পোশাক নিয়ে দেবে, ততদিন আমি বাড়িতে ফিরবো না। মা টুকি, তুই যাস নে মা, বাড়িতে ফিরে আয় মা। আমি তোকে আবার শীতের পোশাক কিনে দেব। মেয়েকে খুশি করার জন্য সব টাকা দিয়ে শীতের পোশাকটা কিনেছিলাম, কিন্তু কিভাবে যে হারিয়ে গেল এটা তো আমি বুঝতেই পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত গরিব বানিয়েছো? কেন? এভাবেই টুনি কাঁদতে কাঁদতে টুকির পেছনে যেতে থাকে। আর টুনির চোখের পানি মাটির উপরে থাকা ছোট্ট একটি গাছে পড়ে যায়। আর চোখের পানি পড়তেই গাছটি অনেক বড় হয়ে যায়। দাঁড়াও টুনি, দাঁড়াও। কে কে ডাকছে আমায়? কে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি গাছ কথা বলছি। তোমার পেছনে দেখো, সোনার হাত ধরা একটি গাছ। এই গাছটি আমি। এ কি, গাছে আবার সোনার হার ধরে? আমি তো আগে কখনো এমন গাছ দেখিনি। আর আমি তো কিছুক্ষণ আগে এই পথ দিয়ে গেলাম, কই তোমাকে তো দেখলাম না। সব বলছি টুনি, আসলে আমি হলাম একটি জাদুই গাছ। আমার শেকড়ে যখন পানি না থাকে তখন আমি ছোট্ট হয়ে যাই। আজ তোমার চোখের এক ফোঁটা পানি পড়তেই আমি আবার বড় হয়ে গেছি, আর এখন জাদু শক্তিও ফিরে পেয়েছি। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে এখন থেকে প্রতিদিন আমি তোমার শেকড়ে পানি দিয়ে যাব। তাহলে কখনো তোমার শেকড় থেকে পানি শুকাবে না। আমি তোমাকে প্রথম দেখেই বুঝতে পেরেছি টনি, তুমি অনেক ভালো পাখি। তাই তোমার উপর খুশি হয়ে আমি তোমাকে এই সোনার হাত দুটো উপহার দিলাম। তুমি এই সোনার হাত দুটো বিক্রি করে সুন্দর করে তোমার সংসার চালাতে পারবে। হ্যাঁ গাছ বন্ধু, আমি আগে আমার মেয়েকে শীতের পোশাক কিনে দেব, তারপর বাকি সব করব। এরপর টুনি সোনার হার দুটো নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায়। আর সেই টাকা দিয়ে টুকির জন্য শীতের পোশাক নিয়ে কবুতরের বাড়িতে চলে যায়। তোর মা তোকে শীতের পোশাক কিনে দেয় না, কিন্তু আমার বাবাকে দেখেছিস আমাকে কত সুন্দর শীতের পোশাক কিনে দিয়েছে। মা টুকি, এই দেখ, আমি তোর জন্য আবার শীতের পোশাক কিনে নিয়ে এসেছি। এ কি, এই শীতের পোশাকটি তো আমি আমার টুকির জন্য নিয়েছিলাম।
কিন্তু সেটা তো হারিয়ে গেছে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস যে আমি তোর মেয়ের শীতের পোশাক চুরি করেছি? এটা আমি আমার মেয়েকে কিনে দিয়েছি, বুঝেছিস? আমি তো সেটা বলিনি কবুতর দাদা। আসলে পোশাকটি ছিল এই পোশাকটির মতো দেখতে, আর বাজারে এই রঙের শীতের পোশাক তো একটাই ছিল, যেটা আমি নিয়েছিলাম। তুমি এই পোশাকটি কোথা থেকে এনেছো দাদা? কোথায় আবার, পাশের বন থেকে এনেছি। মা, তুমি তো আমাকে বলেছিলে তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে শীতের পোশাক কে করে নিয়ে আসলে? এরপর টুনি টুকিকে গাছের সমস্ত কথা খুলে বলে, আর বলার পর টুনি টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবুতর শুনলে তো ওই গাছটি নাকি টুনিকে সোনার হার দিয়েছে। কাল তাহলে আমরাও এক বালতি পানি নিয়ে ওই গাছের কাছে যাব আর সোনার হার নিয়ে আসব। হ্যাঁ সুখী, তাই করব, তবে এ কথা যেন কাউকে বলো না। তোমাদের অনেক ধন্যবাদ। এই নাও দুটো সোনার হার, তোমাদের উপর খুশি হয়ে আমি তোমাদের এই হার দুটো উপহার দিলাম। তবে তোমরা যদি সৎ আর ভালো পাখি হয়ে থাকো, তবে তোমরাই এই হার দুটো নিতে পারবে। গাছ, আমরা অনেক সৎ আর ভালো পাখি। তাহলে এই হার দুটো নিয়ে যেতে পারো। এরপর কবুতর আর সুখী যেই না গাছ থেকে হাড় দুটো হাতে নেয়, আর সাথে সাথে দুজনে গাছের সাথে আটকে যায়। এ কি গাছ, তোমার উপর এইভাবে আমরা আটকে গেলাম কেন? মিথ্যেবাদী পাখি, তোরা আমাকে মিথ্যে কথা বলেছিস। তোরা তো লোভী আর অহংকারী পাখি, তাই এটাই তোদের শাস্তি। এখন থেকে তোরা পাথর হয়ে আমার উপরে আটকে থাকবি। গাছ, তুমি আমার বাবা মাকে ছেড়ে দাও, আমার মা বাবা ভুল করেছে। চুপ কর ছোট পাখি, যেমন মা বাবা তেমন মেয়ে। শয়তান বাচ্চা, যেমন মা বাবা তার তেমন মেয়ে। তবে আমি তোকে সৎ আর ভালো পাখি হওয়ার সুযোগ দিচ্ছি। এই নে সোনার হার, এই হার বিক্রি করে সৎ পথে চলার চেষ্টা করবি, বুঝেছিস? এখন এখান থেকে চলে যা বলছি। এরপর পারুল হাড়টি নিয়ে সেখান থেকে চলে যায়, আর কবুতর আর সুখী পাথর হয়ে গাছের সঙ্গেই আটকে থাকে। অন্যদিকে টুনি বাকি টাকাগুলো দিয়ে একটি শীতের পোশাকের দোকান দেয় এবং তার মেয়ে টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।